কি হয়েছে ভাবি? ভাই কি কিছু কইছে? বুঝে ফেলছে নাকি সব? তুমি কি কিছু খুঁজে পাইছো? অটবি ক্লান্ত নয়নে তাকালো। একসাথে এতগুলো প্রশ্ন করলে উত্তর দিব কিভাবে সরোজ? এক এক করে দাও, আমি আর অপেক্ষা করতে পারতেছি না ভাবি। বলতে বলতে আবারও ঘরের ভেতর উকি ঝুঁকি মারল সরোজ। তৃষ্টানকে এভাবে ঘুমিয়ে থাকতে দেখে বলল, তৃষ্টান ভাই ওইভাবে ঘুমায় কেন? তোমাকে মাঝে ঝড়াঝড়ি হয় নাই? তুমি কি আমাদের ঝগড়ার জন্য অপেক্ষা করছিলে? এ পর্যায়ে ভীষণ বিরক্ত হলো সরোজ। মজা নিও না তো ভাবি, আমি এখন এমনি তো সিরিয়াস। যা কাম মনের কথা ছিল তা ওই রহিম বাটপার আজকে করবো না। ভাই এদিকে আইসক্রিম কিনে বাসে চলে দিব। অনেক কষ্টে তারা দোকানে 5-10 মিনিট আটকায় রাখছিলাম, সে আর থাকবোই না। ঘরে আইছে, তোমার ডাইকেও পায় নাই। এত বুঝে গেছে কিছুটা গন্ডগোল, দইটা বাইন দেওয়া আটকে বেরোবারে নেই। সোজা রুমের দরজা আটকাই দিছে। হ্যাঁ, তুমি কি কোনো ইম্পর্টেন্ট কিছু পাইছিলা? ওই মহিলার খুঁজে পাইছো? রবির চাপা নিঃশ্বাস। প্রথমেই কোনো উত্তর পাওয়া গেল না। গলে যাওয়া আইসক্রিমগুলো ফ্রিজে রেখে দেওয়ার জন্য রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়ালো সে। বিড়াল ছানার ন্যায় তার পিছু নিল সরোজও। আমি আর তনয়া ছাড়া এখানে কোনো মেয়ে থাকে না সরোজ। তাহলে আমি কার চিৎকার শুনছি? সরোজের চোখে মুখে কৌতূহল, ভ্রু জোড়া কুঞ্চিত, যেন আজ সব প্রশ্নের উত্তর খুঁজেই ছাড়বে সে। তার এহেন নাছোড় বান্দা স্বভাব দেখে অল্প স্বল্প হতাশ হলো অটবি। বলল, ঠিক কেমন আওয়াজ শুনেছ সেটা তো বলতে পারছি না, তবে তৃষ্টানের মোবাইলে তার মায়ের একটা ভিডিও আছে, সেখানে তিনি কাঁদছিলেন চিৎকার করে। আগামাথাহীন কথা সরোজ সহজেই বুঝতে পারল না, কিংবা বুঝলই না। সেকেন্ড কয়েক বোঝার চেষ্টা করেও যখন কথাগুলো মাথার ওপর দিয়ে চলে গেল, অবুঝ কণ্ঠে সে শুধালো, আমি কিছু বুঝবার পারতেছি না ভাবি, সহজ করে কও। কেবিনেট থেকে প্রয়োজনীয় জিনিসপত্র একে একে নামিয়ে রাখতে লাগলো অটবি। চুলার পাশ থেকে চপিং বোর্ড নিয়ে পেঁয়াজ কাটতে লাগলো। রয়ে শয়ে বলল, তৃষ্টান অসুস্থ সরোজ, তিনি যা করছেন সবটাই কাল্পনিক। রক্ত দিয়েও তিনি কি করেন আমি জানি না, হয়তো ফেলে দেন, নয়তো। বলতে বলতে থমকালো অটবি। অনুভব হলো কথাটা সরোজকে বলা ঠিক হবে না, কাউকেই বলা ঠিক হবে না। তৃষ্টানের মায়ের সঙ্গে যা হয়েছিল তা যদি তৃষ্টানের সঙ্গে হয়, সরোজকে সে চেনে। মরে গেলেও ভাই সমতুল্য তৃষ্টানের নামে একটা বদনামও সে রটাবে না। তবুও কোথাও থেকে এক ক্ষীণ সূক্ষ্ম বাকি কথাগুলো বলতে বিচ্ছিরি বাধা দিচ্ছে অটবিকে। পাশ হতে সরোজের লাগাতার প্রশ্ন, এত টাকা দিয়ে রক্ত কিনা ভাই রক্ত ফালাই দেয়, এটা কেমন কথা ভাবি? তুমি কি ভালো করে খোঁজ নিয়েছিলা? একবার বলেছি তো সরোজ, তৃষ্টান অসুস্থ। একজন অসুস্থ মানুষ থেকে কি বা আশা করছো তুমি? সরোজের নমনীয় কণ্ঠস্বর, এক রাশ বিশাল অনুরাগ। আমি বুঝতে পারছি তৃষ্টান ভাইয়ের কোনো অসুখ হয়েছে, এটাও বুঝতে পারতেছি তুমি আমার কাছে থেকে কিছু লুকাইতেছো। কিন্তু এটা ঠিক না ভাবি, আমি বাইরে আমার আপন মানুষ থেকে কম কিছু মনে করি না। হ্যাঁ, আমার বড় ভাই, হ্যাঁ কিছু হইলে এটা আমার জানবার অধিকার আছে। তার কষ্ট একেবারে একেবারে মরে ফেলতে পারি না, না পারি ভাগাভাগি তো করে নিতে পারো। গাঢ় দৃঢ় কথাগুলোর মাঝে কি যেন ছিল। কাজ করতে থাকা অটবির হাত দুটো আচমকায় থেমে গেল। সরোজের শান্ত কণ্ঠে বলা এক একটা কথা শুনে মনে হলো সে আর ছোট নেই, অনেক বড় হয়ে গেছে। বলবে না করেও সবটা বলে ফেলল অটবি, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটুকু। ভেবেছিল সত্য শুনে সরোজ চমকাবে, বিরূপ ভঙ্গিমায় মুখ বাঁকাবে, কিন্তু না, সরোজ অত শত চমকালো না, শুধু প্রশ্ন ছুড়ল, এখন কি করবো ভাবি? বাইরে ডাক্তার দেখাবে না? ভাবুক অটবি চুলায় ফুটন্ত তরকারির দিকে তাকিয়ে আছে। কি বলবে সে ভেবে পাচ্ছে না। রয়ে শয়ে সময় লাগিয়ে বহুক্ষণ পর ধীর কণ্ঠে উত্তর দিল, আমি আসলে দ্বিধা দ্বন্দ্বে ভুগছি সরোজ। লোকটার তার অতীতের প্রায় অনেক কিছু মনে নেই, বিশেষ করে তার জীবনের গুরুত্বপূর্ণ অংশটা, অধঃপতনটা। তৃষ্টান তনয়ের চিৎকারও করায়নি এইভাবে। তার বোন হয়তো তাকে ঘৃণা করবে, ছেড়ে চলে যাবে, এমনকি নিজের অসুস্থতার কথা জেনেও সে চুপ ছিল।
নীরবে কষ্ট পেয়েছে, কষ্টে কাতরাচ্ছে। সব কিছু ভুলে যাওয়াটা তার কাছে আনন্দের। সেখানে আমি কিভাবে তাকে আবার অন্ধকারে ঠেলে দিই? কোন অধিকারে? সরোজের কণ্ঠস্বর ক্ষীণ কাঁপলো যেন, সামান্য প্রতিবাদ করতে চাইল। এভাবে তো ভাইয়ের অসুস্থ হয়ে পড়বো ভাবি। তার উপর ভাইয়ের নাক দিয়ে হঠাৎ হঠাৎ রক্ত পড়ে। এ কথার জবাব পাওয়া গেল না। জবাব দিতে অটবির ইচ্ছে করলো না। তরকারিতে ধনেপাতা চড়িয়ে দিয়ে বলল, তনয়া কি এখনো ঘুমাচ্ছে সরোজ? ওকে একটু ডেকে আসো। দুপুর থেকে ঘুমাচ্ছে মেয়েটা। সরোজ তনয়াকে ডাকতে গেল ঠিকই, কিন্তু যাওয়ার পূর্বে ভীষণ অর্থপূর্ণ সব কণ্ঠে বলে গেল, তুমি যাই করো কেন ভাবি, যাই করো না কেন, তা যদি ভাইয়ের ভালো লেগে হয়, আমার সবসময় তোমার পাশে ভেবা। না, ছেলেটা সত্যিই হুট করে বড় হয়ে গেছে। বিশাল আকাশ কোণে তপ্ত সূর্যের উত্তাপটা আজ যেন একটু কম। মৃদুমন্দ বাতাসে গাছপালা অল্প স্বল্প দুলছে, খেলছে। সুদূর কোথা থেকে কাকের কা কা ডাক শোনা যাচ্ছে। জানলা গলিয়ে বাইরে তাকাতেই দেখা মিলল দূর গাছের ডালে বসে থাকা কাকটির। আপাতত কয়েকটা ডাকাডাকির পর সে একটু বিশ্রাম নিচ্ছে, চোখ বুজে ঝিমাচ্ছে ক্ষণে ক্ষণে। অটবি তখন বিকেলের নাস্তা বানানো শেষে মাত্রই সোফায় এসে বসেছে। পাশে খাতায় কি যেন আঁকিবুকি করে ভরিয়ে ফেলেছে তনয়া। ঠোঁটে তৃপ্ত হাসি তার। চারপাশে রং পেন্সিল ছড়ানো ছিটানো। দৈবাত কলিং বেলের শব্দ শোনা গেল। একবার, দুইবার, তিনবার। অটবি উঠতেই নিচ্ছিল, এর মধ্যে কোত্থেকে হন্তদন্ত পায়ে দৌড়ে এলো সরোজ। অটবিকে দেখে সামান্য ভরকালো। সদর দরজা খুলতে খুলতে বোকা হেসে বলল, নলি মনে হয় এসে পড়ছে ভাবি। অথচ অটবির মুখমণ্ডল দৃঢ় হাসিহীন। চোখ ছোট ছোট করে সরোজকে আগা গোড়া পরখ করছে সে, যেন রক্ত গরম দৃষ্টি দিয়ে বুঝিয়ে দিচ্ছে, আমার বোন থেকে দূরে থাকো। সরোজ আর সেখানে দাঁড়ালো না। এক পলক প্রাণপ্রিয় প্রিয়তমার পরাণ ভরে দেখে পকেট থেকে ফোন বের করলো। মিছে মিছে অভিনয় করে বলতে লাগলো, ওহো, আমার তো তিস্তান ভাই ফোন দিছিল, কি করুম কন্ত ভাবি, ভাই আমার সাথে চলেই না। SMS করেও কইতেছে তার নাকি আমার দরকার। আমি আর নলি না মানে আপনার লগে থাকতে চাইছিলাম, কিন্তু কি আর করার, ভাইয়ের আমার দরকার। পরপরই এক প্রকার চোরের মতো করেই পালিয়ে গেল সেখান থেকে। সরোজ ভাই এভাবে পালিয়ে গেল কেন আপা? তুমি কি আবারও তারে ভয় দেখাইছো? প্রশ্নটা নলির। সোফায় বসতে বসতে জিজ্ঞেস করলো সে। অটবি সে কথার উত্তর দিল না, প্রসঙ্গ পাল্টে বলল, আম্মা নাকি আচার পাঠিয়েছে, কই আনিসনি সাথে? এনেছি, ব্যাগে আছে। বলতে বলতে কাঁধ ব্যাগ থেকে দুটো আচারের বয়াম বের করলো নলি। একটা বড় বক্সও আছে সাথে। প্রশ্ন ছুড়ল, ক্রিস্তান ভাইয়া কই? আমার ভাইয়ের জন্য পিঠাও পাঠাইছে। বাইরে গেছে একটু আগে, এখনই চলে আসবে। তুই বল, আম্মা আর পৃথা কেমন আছে? পৃথাকে আনিসনি কেন সাথে? পৃথার কথা জিজ্ঞেস করায় একটু বরং বিরক্তই হলো নলি। সেই বিরক্তিটুকুর পরিমাপটাও তার কণ্ঠে বোঝা গেল। ওর কথা জিজ্ঞেস করিল না তো আপা, ওই সেমনি ভালোই আছে। এখন তোমার ফোন দিয়ে কাদিনীর সাথে প্রেম করে। ওই ছিল যখন ছ্যাঁকা দিবে তখন বুঝবে মজা। অটবি শুনলো, বুঝলো, নরম কণ্ঠে বলল, তুইও সাবধানে থাকিস নলি, ভুল কিছু করিস না। আমি আবার কি ভুল করব? সরোজকে তো তুমি চিনোই আপা। হাত বাড়িয়ে আমের আচারটা খুলল অটবি। তনয়া মুখিয়ে আছে একটুখানি আচার চেখে দেখবার জন্য। লোভনীয় দৃষ্টি সেই বহু আগেই আচারগুলোর পানে সীমাবদ্ধ। অটবি তাকে একটুখানি আচার খাইয়ে দিতেই উৎফুল্ল হয়ে উঠল তনয়া। খিলখিল করে হাসলো। হাসলো অটবিও, লহু হাসি, 2-3 সেকেন্ডের জন্য। পরপরই নলির চোখে চোখ রেখে কেমন কাঠিন্যতা নিয়ে বলল, আমি তোদের ক্ষেত্রে তৃস্তারকেও বিশ্বাস করব না নলি। সময় গড়িয়েছে। বিশাল বারান্দার মধ্যিখানে দাঁড়িয়ে পশ্চিম আকাশে ডুবি ডুবি সূর্যটাকে দেখছে অটবি। অপেক্ষা করছে প্রাণপুরুষের, তার দুঃখ মানবের। এমনটা সে প্রায়ই করে। একটু অবসরে, একটু অলসতা নিয়ে নিজেকে এই একান্ত সময় দেওয়াটা ভীষণ প্রিয় অটবির। সারাদিন সে কি করলো, পরবর্তীতে তা কি করা উচিত, কি করা উচিত না, এইসব ভাবনাতে সূর্যের মতোই অল্প অল্প করে ডুবে যায় অটবি। কিন্তু ভাবনাগুলো তার শেষ হয় না।
মাঠ ঘাট দিগন্ত প্রান্ত ছাপিয়ে শূন্যে ভাসে। চাপা দীর্ঘশ্বাসগুলো আবারও জড়ো হয়ে আন্দোলন চালায়। এত করুণ আন্দোলন। হঠাৎ করেই পেছন থেকে দুটো হাত কোমর জড়িয়ে ধরলো অটবীর। অটবী চমকালো ক্ষীণ, ভাবনা গুড়িয়ে ভঙ্গুর হলো। জিজ্ঞেস করলো, কখন এসছেন? তৃষ্টান তখন অটবীর মাঝে মগ্ন, অটবীর নিজস্ব ঘ্রাণে সিক্ত। ছোট্ট করে উত্তর দিল, এখনই। নলি এসছিল, আপনার সাথে দেখা করবে বলে অনেকক্ষণ অপেক্ষা করেছিল মেয়েটা। আপনি আসতে তো দেরি করলেন যে, এতক্ষণ বাইরে কি করছিলেন? তৃষ্টান আগের মতোই উত্তর দিল, একটু কাজ ছিল, বন্ধুদের সাথে ছিলাম। সঙ্গে সঙ্গে তৃষ্টানের দিকে ফিরল অটবী, মুখোমুখি হলো। কপালে হাজারটা ভাঁজ ফেলে গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আপনি আবারও রহিমদের ওখানে গেছেন তাই না? আপনাকে কতবার বলেছি ওদের সাথে না মিশতে, কথা কেন শুনছেন না তৃষ্টান? দুটো টিউশন তো করছেন, এখনও ওদের সঙ্গে মেশার কি দরকার? অটবীর কথা শেষ হওয়ার পূর্বেই ডান গালে চট করে একটা চুমু এঁকে দিল তৃষ্টান। অটবী গরম চোখে তাকালো। আবারও কিছু বলতে নিলেই তার বাম গালে আরও একটা চুমু এঁকে দিল তৃষ্টান। মুচকি হেসে শুধালো, তুমি রাগলে আমার এত ভালো লাগে কেন অরণ্য? অটবী জবাব দিল না, মুখ ফুলিয়ে রাখলো। তা দেখে আর এক দফা হাসলো তৃষ্টান, দীর্ঘ লম্বা হাসি। অটবীকে শক্ত করে বাহুডরে জড়িয়ে নিয়ে ফিসফিসিয়ে বলল, বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলাম অটবী, রহিমদের সাথে না। আপনার আবার কোন বন্ধু? বলতে বলতে থমকালো অটবী। কিছু একটা মনে পড়তেই আবার জিজ্ঞেস করলো, আচ্ছা, আমাদের বিয়েতে আপনার কিছু বন্ধু এসেছিল না সাক্ষী দিতে? ওদের সাথে কি দেখা করতে গিয়েছিলেন? ওদের কথা তোমার এখনো মনে আছে? আছে। অটবী 2 মিনিট চুপ থাকলো, কি যেন ভাবলো। এরপর সাবধানে জিজ্ঞেস করলো, ওরা কে তৃষ্টান? ওদের সাথে আপনার কিভাবে দেখা হয়েছে? না মানে আমি তো শুনেছিলাম আপনার তেমন একটা বন্ধু বান্ধব নেই। 5 মাস আগে শহর থেকে কিছু স্টুডেন্ট এসেছিল ঘুরতে, ওরা বিপদে পড়ায় আমি সাহায্য করেছিলাম। তারপর থেকে ওরা আপনার বন্ধু? হ্যাঁ। স্পর্শের গভীরতা বেড়েছে, বেড়েছে তীব্র বাতাসের আনাগোনা, অন্ধকার নিকষ কৃষ্ণের ঘনত্ব। বুকের বাপাসের যন্ত্রটার ধুকপুক নিয়ন্ত্রণ হারা হতেই অটবী আটকালো। আপনি মাত্র বাহির থেকে ফিরেছেন, তৃষ্টান ফ্রেশ হবেন না? তৃষ্টানের ব্যস্ত উত্তর। পরে বলতে বলতে অটবীর অধরে অধর ছুঁয়ে দিল সে। অটবী দিল না, আবারও আটকালো। চোখে চোখ রেখে আস্তে করে বলল, কালকে কিন্তু আমাদের ডক্টরের কাছে যেতে হবে। চোখের পলক পড়ল বেশ কয়েকবার। প্রশ্ন করল, ডাক্তারের কাছে কেন? মাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে? অটবী হাসলো মাত্র, অদ্ভুত লুকোচুরি মাখা হাসি। পায়ের পাতার উপর ভর দিয়ে 2 হাতে জড়িয়ে ধরল তৃষ্টানের গলা। তৃষ্টান চমকালো, টাল সামলাতে সঙ্গে সঙ্গে ঝুঁকলো সে নিজেও। বলতে চাইল, কি হয়েছে অরণ্য? অথচ অটবী তার ওষ্ঠোধ্বয় ছুঁয়ে দিকতেই সব কথা থেমে গেল, উড়ে গেল। বলা হলো না, অটবীর জন্য সে একটা উপহার এনেছে। সদর দরজায় লাগাবার জন্য ছোট্ট একটা নেমপ্লেট। সেখানে খুব সুন্দর করে কারুকাজে লেখা আছে, অটবী সুখ।